জামিনে মুক্তি পাবার আগেই জীবন থেকেই মুক্তি মিলেছে সাবেক বিডিআর হাবিলদার এনামুল হকের। এই ঘুণে ধরা আসবাব, ধুলি পড়া ফ্রেম আর নির্জন দাঁড়িয়ে থাকা এই ঘরটি সাক্ষী 4 কন্যার একটি পরিবারের ক্রমে নিঃশেষ হয়ে যাবার গল্পের। পিলখানা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বিডিআর হাবিলদার এনামুল হকের 10 বছরের সাজাভোগ শেষ হয় 6 বছর আগে 2019 সালে। যখন বাবা চাকরির থেকে বাহির থেকে বাড়িতে আসতো তখন বৃষ্টি মুখর দুপুরে যেদিন আমরা ঘাটাইলের মধ্যকন্যা কোলাইতলা গ্রামে তার বাড়িতে পৌঁছাই, সেদিন কারা অন্তরীণ অবস্থায় বিডিআর হাবিলদার এনামুলের মৃত্যুর 13 দিন অতিবাহিত। তার বড় মেয়ে মিনা আমাদের বলছিলেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে যখন গেল মাস থেকে বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলেন, তখন তার বাবার মুক্তি নিয়ে কতটা আশা করেছিলেন তারা। মনে মনে ভাবতাম যত অসুস্থই থাক আমি বাবার নিয়ে বাড়িতে এসে করবো। যদি এই যে 10 তারিখ জামিনের ডেট ছিল, আমরা খুব আশায় ছিলাম যে স্যার ভাইলে আমি বাবার নিয়ে বাড়িতে যাবো গা, সুস্থ হোক বা না হোক। 16 বছর এক রাত্রি যাপন করছি বাবার লাশ নিয়ে। এর চেয়ে মন মান্তিক আর কি হইতে পারে আমাদের জীবনে। মা মারা গেছে 7 বছর আগে। এবং পিলখানা হত্যাকাণ্ডের মতো একটি নৃশংস ঘটনা কত দিক দিয়ে, কত পরিবারের কত দুঃখের কারণ, তার একটা উদাহরণ প্রয়াত এনামুলের পুরো পরিবারটি। 16 বছর আগে যখন এনামুল শেষবারের মতো এই বাড়ির উঠোন ছাড়ছিলেন, তখন তার ছোট মেয়ে এই রাজিয়ার বয়স ছিল 7 বছর। ছোট থাকতে যখন আসতো তখন পাশে নিয়ে বসায় খাওয়াইতো। আর যখন সে সিলিন্ডার করলো তখন পাশে নিয়ে জ্বরে ধরছিল, এইটুকুই। যখন বুঝমান হয়েছি আমার মাও অসুস্থ ছিল, সেরকমভাবে কোনোই পাইনি। মা মারা যাওয়ার পরের থেকে তো জীবনযাপন একাই, আমার জীবনটাই একাকিত্বে গেছে। হয়তো ভাবছিলাম দিন গেলে সে আসবো, ফ্যামিলিটা পূর্ণ হবো, হয়তো আমি আমার শৈশবটা পাবো। মূলত 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরের অভ্যন্তরে 57 সেনা অফিসার সহ 74 জনকে হত্যাযজ্ঞের ওই ঘটনায় 28 ফেব্রুয়ারি একই সঙ্গে 2টি মামলা হয়। একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। 2 মামলার আসামির সংখ্যায় 800 এর বেশি এবং 2টি মামলার কার্যক্রমই বিশেষ আদালতে একই সঙ্গে শুরু হয়। এর মধ্যে হত্যা মামলার বিচার কাজ 2013 সালে শেষ হয়ে এখন আপিল বিভাগে আছে। এই মামলায় যারা সাজা পেয়েছেন তাদের অনেকেরই সাজার মেয়াদ শেষ, কিন্তু মুক্তি পাননি। কারণ 2 মামলার আরেকটির বিচার কাজ আটকে থাকে অজানা কারণে। ফলে জামিন তো দূরে থাক, যারা প্রথম মামলার সাজা শেষ করেছেন কিংবা বেকসুর খালাস পেয়েছেন, তারাও এতদিন জেল থেকে বের হতে পারেননি। ট্রায়াল বন্ধ ছিল, সেটা আবার হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা এই আইন বিশেষজ্ঞের কাছে প্রশ্ন করেছিলাম, আইনের দৃষ্টিতে এটি কেমন দৃষ্টান্ত? অনেক ক্ষেত্রেই দেখা গেছে কি আপনার জোর জবরদস্তি করে শারীরিকভাবে নির্যাতন করে তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে অনেকের কাছ থেকে। সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পরে অনেককে আবার এনকাউন্টারে হত্যা করা হয়েছে, যাদেরকে বলা হয়েছে যে হার্ট অ্যাটাকে মারা গেছে। এরকম অনেকেও ঘটনা আছে। এরকম অনেকেই যারা ঘটনার সাথে সম্পৃক্ত না, অনেকেরই ফাঁসির অর্ডার হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এবং এত পাইকারি হারে আসলে ফাঁসির আদেশ মানে অন্য কোনো মামলাতে আসলে বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। 10 বছর যাবৎ কিন্তু কন্ডেম সেলও আছেন অনেকে। এগুলো তো চরম মানবাধিকারের লঙ্ঘন। শুরু থেকেই 17 বছর আগের নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল নানা ধরনের গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ জেল জীবন শেষ করে যখন ওই ঘটনায় অভিযুক্ত বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলো, তখন আবার এ নিয়ে প্রশ্ন তুলছে ওই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের পরিবারগুলো। বিশেষ করে ভুক্তভোগী পরিবারের উদ্বেগ ঢালাও জামিন নিয়ে। 25 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড থেকে বেঁচে ফেরা তৎকালীন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার শহীদ কর্নেল মুজিবুল হকের সহধর্মিণী সেদিনের দুঃসহ স্মৃতির বর্ণনা করে বলছিলেন, সবাই নির্দোষ দাবি করলে সেদিনের ঘটনায় তাহলে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করল কারা? কখনো সার্ভ করছো? না। কেন মারলো? বলে বন্দুক পাইছি তো, মারতে ভালো লাগছে। তো এরকম কেসও তো আছে, তো তাদেরকে শাস্তি হবে না? তো ওরা ছাড়া এই এক্সকিউজ দেখায় যদি ছাড়া পায়, তা এটা কোনো জাস্টিস হলো? সারা দেশবাসী হাসবে। এই জন্য যারা মদতদাতা তাদেরও বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলে আসছি। আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো।
ভুক্তভোগী সেনা পরিবারের সদস্যদেরও বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ আছে এবং ঘটনার মূল কুশীলব কারা এবং অতীতের যে তদন্ত তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা। ফলে সরকার নতুন করে তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু বিচার প্রক্রিয়া এতদূর এগোনোর পর এখন নতুন তদন্তে যদি ভিন্ন ফল আসে তাহলে সমাধান কি হবে? ধরুন কোনো একজন রাজনৈতিক নেতৃবৃন্দের নির্দেশে ঘটনা ঘটেছে, সেরকম যদি হয়, সেক্ষেত্রেও যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের তো আর দোষ আসলে মাফ হয়ে যায় না, কিন্তু তাদের দোষটাকে অ্যাসার্টেন করার সাথে সাথে তাহলে এই হুকুমদাতার দোষটাকেও তো পাশাপাশি আনতে হবে এবং সেটা তো একই মামলার অন্তর্গত বিষয়। কিন্তু একটা ট্রায়াল তো কমপ্লিট হয়েছে, আর ধরেন বিস্ফোরকের মামলার ট্রায়াল এখনও পর্যন্ত চলছে। সেক্ষেত্রে আপনার এটাতে এক ধরনের বিচারের ক্ষেত্রে অ্যানোমালি তৈরি হওয়ার, এক ধরনের বৈসাদৃশ্য তৈরি হওয়ার কিন্তু সুযোগ আছে। আমার মতে ফ্রেশ মামলা হয়ে সেটা পাশাপাশি চলাটাই শ্রেয়। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া কর্তৃত্ববাদী সরকারের হস্তক্ষেপের কারণেই পিলখানা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনার পেছনে আসলে কি ছিল তা নিয়ে বিতর্ক রয়ে গেছে দীর্ঘ ১.৫ দশক পরেও, যার কারণে চরমভাবে ভুক্তভোগী এই মামলার বাদী বিবাদী দুই পক্ষ কিংবা পরিবারগুলো। এখন যখন দুই পক্ষই সব ধরনের রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে ন্যায় বিচার প্রত্যাশা করছে, তখন তা কতটুকু প্রতিষ্ঠা হবে তা নির্ভর করছে স্বাধীন কমিশন কতটা এর স্বরূপ উদ্ঘাটন করতে পারে তার উপর। আজহার লিমন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।